একটি ঝকঝকে শহরের বুকে, যেখানে অহংকার আর সম্পদের আলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। সেখানে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। এক তরুণ, যার হাতে সম্পদ আর মুখে অহংকার, ভেবেছিল সে সবাইকে ছাপিয়ে যাবে। সে এক বৃদ্ধকে গরিব ভেবে সবার সামনে উপহাস করল, কিন্তু জানত না যে সে বৃদ্ধের সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিচয় যা শহরের বড় বড় দিগ্গজদেরও মাথা নত করে। যখন সত্য প্রকাশ পেল, তখন শুধু তারই নয়, পুরো ক্যাফের মানুষের পায়ের তলার মাটি সরে গেল। এই গল্প শুধু অহংকারের পতনের নয়, বরং সত্যতা, সহানুভূতি আর মানবিকতার জয়ের কাহিনী। ধনী বাবার বখাটে ছেলে যে বৃদ্ধকে গরিব ভেবে সবার সামনে অপমান করছিল, আসলে সেই বৃদ্ধ কোনো গরিব ছিলেন না, বরং তিনি এমন একজন বড় মানুষ ছিলেন যার কথা কেউ কল্পনাও করেনি। তারপর যখন তার সত্য পরিচয় সামনে এলো, তখন এমন কিছু ঘটল যে সবার হুঁশ উড়ে গেল। সকাল 11টা বাজে। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল রয়্যাল ব্রিউ ক্যাফের ঠিক মাঝখানে সবচেয়ে বড় টেবিলে বসেছিল রাহুল। বয়স খুব বেশি হলে 25-26। দামি সাদা শর্ট, যার দাম সাধারণ মানুষের 1 মাসের বেতনের চেয়েও অনেক বেশি। আর হাতে সেই ঘড়ি যা শুধু সময় নয়, তার হাইসিয়াতও দেখাচ্ছিল। রাহুল শুধু কফি খেতে আসেনি, সে এসেছিল তার সাফল্যের তামাশা দেখাতে। তার চারপাশে বসে থাকা বন্ধুরা, বা বলা যায় চাটুকাররা, তার প্রতিটি কথায় এমনভাবে মাথা নাড়ছিল যেন তাদের ঘাড়ে স্প্রিং লাগানো। দেখো বন্ধুরা, রাহুল কফির কাপ জোরে টেবিলে রেখে বলল, আমরা শুধু একটা প্রোডাক্ট বেচছিলাম, আমরা বেচছি একটা রেভলিউশন। মার্কেটকে নাড়িয়ে দেব। ইনভেস্টররা তো পিছনে পড়ে আছে, বলছে যত টাকা লাগবে নিয়ে নাও, শুধু কোম্পানিকে এগিয়ে নিয়ে যাও। তার কণ্ঠ এত জোরে ছিল যে আশপাশে বসা লোকেরা চাইলেও তা উপেক্ষা করতে পারছিল না, যেন কোনো রাজা তার নৌকরদের হুকুম দিচ্ছে। বন্ধুদের মধ্যে একজন বলল, ওয়াও রাহুল ভাই, তুমি তো ছা গায়ে। আরেকজন বলল, এবার তোমার কোম্পানির নাম সবার মুখে মুখে থাকবে ভাই। রাহুল মুচকি হাসল। তার হাসিতে নম্রতা ছিল না, ছিল অহংকার। এমন সময় ক্যাফের দরজা আস্তে খুলল এবং একজন বৃদ্ধ একেবারে সাধারণ পোশাকে ভেতরে ঢুকলেন। বৃদ্ধের নাম ছিল বিশ্বনাথ শর্মা। তিনি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। কাউন্টারের পিছনে যুবক বারিস্তারা মেশিন নিয়ে ব্যস্ত ছিল। তিনি আস্তে বললেন, বাবা, একটা ফিল্টার কফি পাওয়া যাবে? ছেলেটি মাথা না তুলেই মেশিন চালাতে চালাতে বলল, আঙ্কেল, লাইন আছে, অপেক্ষা করুন। বিশ্বনাথ শর্মা চুপচাপ একপাশে দাঁড়িয়ে গেলেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না। তিনি দেখছিলেন যে লোকেরা কফির চেয়ে তাদের ফোন আর ল্যাপটপের সঙ্গে বেশি প্রেম করছে, আর কথা বলার চেয়ে দেখানোর মধ্যে বেশি ব্যস্ত। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট হয়ে গেল, কেউ তার দিকে তাকাচ্ছিল না। লোকেরা আসছে যাচ্ছে, আর সেই বৃদ্ধ চুপচাপ সেখানেই দাঁড়িয়ে। কিছুক্ষণ পর রাহুল তার দিকে তাকালো এবং জোরে বলল, ও কাকা, মেনু বুঝতে পারছেন না বুঝি? বাংলায় ছাপিয়ে দেব? দেখুন, এখানে চা সমোসা বিক্রি হয় না। এই কথা শুনে পুরো ক্যাফে হাসির হুল্লোড়ে ফেটে পড়ল, কিন্তু বিশ্বনাথ শর্মার চোখে কোনো রাগ ছিল না। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা মিতা এসব দেখছিল। 20-22 বছরের এই মেয়েটি গত আধ ঘন্টা ধরে রাহুল আর তার বন্ধুদের দামি নখরা ভরা অর্ডার পূরণ করছিল। বিশ্বনাথ শর্মাকে দেখে তার মনে নিজের দাদুর ছবি ফুটে উঠল এবং তাকে মনে করে তার চোখ ভিজে গেল। সে গভীর শ্বাস নিল এবং বিশ্বনাথজির কাছে গিয়ে বলল, স্যার, দুঃখিত, আপনাকে অপেক্ষা করতে হলো। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? বিশ্বনাথজি মুচকি হাসলেন। একটা ফিল্টার কফি বেটি যদি থাকে। মিতা বলল, ফিল্টার কফি তো নেই, তবে আমি আপনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। রাহুল আবার চেঁচিয়ে উঠল, ফিল্টার কফি? এটা কোনো মাদ্রাসি হোটেল মনে হচ্ছে। মিতা, আমার শেকটা তাড়াতাড়ি নিয়ে এসো। এই দান খয়রাতের কেসগুলোর জন্য সময় নষ্ট করিস না। মিতার মুখ রাগে লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে নিজেকে সামলাল এবং বিশ্বনাথজির জন্য কফি এনে তার টেবিলে রাখল। স্যার, আপনার কফি। বিশ্বনাথজি কফি নিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বেটা? জি, মিতা। মিতা হেসে বলল, খুব সুন্দর নাম। কতদিন ধরে এখানে কাজ করছ? 6 মাস ধরে স্যার। ঘরের কিছু বাধ্যবাধকতার জন্য এটা করতে হচ্ছে। বিশ্বনাথ শর্মা মাথা নাড়লেন। বেটি, এত কম বয়সে এত দায়িত্ব, তোমার মধ্যে অনেক সাহস আছে আমার লাল। ওদিকে রাহুলের নাটক আরও বেড়ে গেল। সে ফোনে জোরে জোরে বলছিল, হ্যাঁ, মিস্টার গুপ্তা আর চৌধুরী এখনই আসছেন। তাঁরা জানেন ইউনিকর্ন কেমন দেখায়। মিটিংয়ের পর ফান্ডিং ফাইনাল। তার কথা শুনে পাশে বসা কিছু লোক প্রভাবিত হচ্ছিল।
ঠিক 12টার সময় দরজা খুলল। দুজন লোক ভেতরে ঢুকলেন। বয়স 50-এর উপরে, কিন্তু ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী যে সবার চোখ নিজে থেকেই আদের দিকে উঠে গেল। দুর্দান্ত স্যুট, স্থির ভঙ্গি। ক্যাফের ম্যানেজার নিজেই তাদের কাছে ছুটে গেল। রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে শার্ট ঠিক করল, চুল সামলাল এবং মুচকি হেসে এগিয়ে গেল। এবার দেখো, সে বন্ধুদের বলল। কিন্তু তাদের দৃষ্টি রাহুলের উপর থামল না। তারা সোজা ক্যাফের সেই কোণের দিকে তাকালেন যেখানে বিশ্বনাথ শর্মা বসেছিলেন। প্রথমে তাদের চোখে বিস্ময়, তারপর গভীর সম্মান। দুজনেই এক মুহূর্ত দেরি না করে সেই সাধারণ টেবিলের দিকে পা বাড়ালেন। সবার নজর সেই দৃশ্যের উপর স্থির হয়ে গেল। মিস্টার গুপ্তা আর মিস্টার চৌধুরী, দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী, সাধারণ খদ্দরের কুর্তা পায়জামা পরা এক বৃদ্ধের সামনে দাঁড়িয়ে। মিস্টার গুপ্তা নম্রভাবে বললেন, স্যার, যদি আপনি অনুমতি দেন আমরা বসতে পারি। বিশ্বনাথ শর্মা কফির কাপ নামিয়ে রেখে মৃদু হাসলেন। আরে গুপ্তা, তোমাকে কবে থেকে অনুমতি নিতে হচ্ছে? বসো। চৌধুরী, তুমিও এসো। দুই বিনিয়োগকারী সেই সাধারণ টেবিলে বসলেন। তাদের আচরণ এমন ছিল যেন শিষ্য তার গুরুর সামনে বসছে। রাহুল এসব দেখছিল। তার শিরায় রাগ আর ঈর্ষার মিশ্রণ দৌড়ে গেল। তার পক্ষে এটা অসম্ভব ছিল যে দুই দিগ্গজের সঙ্গে সে মিটিং করতে এসেছিল তারা তাকে উপেক্ষা করে অন্য কারো টেবিলে বসে যাবেন। সে মুখ সামলানোর চেষ্টা করল, মুচকি হাসি চড়িয়ে আত্মবিশ্বাসের ভান করে তাদের দিকে এগিয়ে গেল। মিস্টার গুপ্তা, মিস্টার চৌধুরী, আমি রাহুল, লিঙ্ক ওয়ানের ফাউন্ডার। মনে হয় আমাদের মিটিংয়ের সময় হয়ে গেছে। গুপ্তা তার দিকে তাকালেন, কিন্তু যেভাবে কেউ রাস্তায় পড়ে থাকা পাথরের দিকে তাকায়। মিটিং, তার কণ্ঠে শীতলতা ছিল। আমরা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ইতিমধ্যে বসে আছি। তিনি চোখ ফিরিয়ে নিয়ে আবার বিশ্বনাথ শর্মার দিকে তাকালেন। রাহুলের মুখ তেতো হয়ে গেল। সে ভীষণভাবে আঘাত পেল, কিন্তু হার মানতে প্রস্তুত ছিল না। সে আবার বলল, স্যার, হয়তো আপনারা এই কাকাজিকে চেনেন, কিন্তু আপনারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার স্টার্টআপ 50 কোটির ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে। তার কথা শেষ হওয়ার আগেই বিশ্বনাথ শর্মা আসতে বললেন, ভ্যালুয়েশন 50 কোটি? বাহ! তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ওজন ছিল। বেটা, যে গাছের শিকড় মাটিতে নেই সে একটা ছোট ঝড়েই উপড়ে যায়। তোমার ভ্যালুয়েশন হয়তো কাগজে থাকতে পারে, কিন্তু তোমার নিয়তে আমি পোকা দেখতে পাচ্ছি। তার কথাগুলো হাতুড়ির মতো পড়ল। ক্যাফেতে বসা লোকেরা শিউরে উঠল। রাহুল তেলে বেগুনে জ্বলে উঠল। সে তার ধৈর্য হারিয়ে ফেলল। আপনি কে হন আমাকে বোঝাতে? 100-200 টাকার কফির জন্য এখানে বসে আছেন আর আমাকে ব্যবসা শেখাচ্ছেন? আপনি কি জানেন আমি কে? এবার মিস্টার চৌধুরী হেসে উঠলেন, কিন্তু সে হাসি ব্যঙ্গে ভরা ছিল। এই যুবক জিজ্ঞাসা করছে, আপনি কে বিশ্বনাথ স্যার? তিনি রাহুলের দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি 50 কোটির ভ্যালুয়েশনের কথা বলছো। এই মানুষটা প্রতি বছর তার চেয়ে অনেক বেশি দান করে দেন। তুমি তাকে কাকা বলছো? এনে বিশ্বনাথ শর্মা, কিং মেকার। আমরা যে বিনিয়োগকারীরা, আমরাও আমাদের তহবিল খোলার আগে তার দরজায় পরামর্শ নিতে চাই। পুরো ক্যাফে স্তব্ধ হয়ে গেল। রাহুলের মুখের রং উড়ে গেল। তার কপালে ঘাম ঝরতে লাগল। বন্ধুরা যারা কিছুক্ষণ আগে তার প্রশংসা করছিল এখন চেয়ারে গুটিয়ে যেতে লাগল। বিশ্বনাথ শর্মা গভীর শ্বাস নিলেন। তুমি জিজ্ঞাসা করেছিলে না আমি কে? আমি সেই ক্রেতা যে জিনিসের গুণগত মানের আগে বিক্রেতার চোখে সত্যতা খোঁজে। আমি সেই বিনিয়োগকারী যে ব্যালেন্স শিটের আগে ফাউন্ডারের চরিত্রের শিট পড়ে। আর আজ এখানে এসে আমি হতাশ হয়েছি। তার চোখ রাহুলের উপর স্থির ছিল। তোমার মতো ছেলেরা স্টার্টআপকে পরিশ্রম আর উদ্ভাবনের প্রতীক নয়, অহংকার আর দেখানোর প্রতীক বানাচ্ছে। তোমার মনে হয় দামি ঘড়ি, ভারী কথা আর অন্যকে ছোট করাই সাফল্য? না বেটা, মানুষ বড় হয় তার পরিশ্রম, নিয়ত আর মানবিকতায়। তিনি থামলেন এবং বললেন, তুমি ওই মেয়েটির অপমান করেছ যে এখানে সৎভাবে কাজ করছে। যে মানুষ তার কর্মীদের সম্মান করতে জানে না, সে গ্রাহকদের কি সম্মান করবে? তোমার বিনিয়োগের প্রস্তাব আমি এক্ষুনি খারিজ করছি। পুরো ক্যাফে নীরব হয়ে গেল। রাহুল পাথরের মতো জড়ো হয়ে গেল। বিশ্বনাথ শর্মা আসতে বললেন, মিতা বেটি, এখানে এসো। মিতা কাঁপতে কাঁপতে তার টেবিলে এলো। তিনি মুচকি হেসে বললেন, ভয় পেও না বেটি, তোমার সত্যতা আর পরিশ্রম আমি দেখেছি। আজ যদি আমি তোমার সাহায্য না করি তবে মানবিকতার কোনো মূল্য থাকবে না।
তুমি তো আমাকে বলেছিলে না তুমি নিজের ছোট হোটেল খুলতে চাও। জি, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে খুলতে পারি। বিশ্বনাথ শর্মা ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়লেন। এটা আমার নম্বর আর অফিসের ঠিকানা, কাল সকালে এসে দেখা করো। টাকার চিন্তা একদম করবে না। মিতার হাত কাঁপছিল। সে ভয়ে ভয়ে সেই ছেঁড়া কাগজটা নিল। তারপর বিশ্বনাথ শর্মা টেবিলে 500 টাকার নোট রাখলেন। কফির দাম ছিল মাত্র 100 টাকা, কিন্তু তিনি 5 গুণ রেখে দিলেন। এটাই ছিল তার স্টাইল, কারো ওপর ঋণ রাখা নয়। তারপর মিতার মাথায় হাত রেখে বললেন, হিম্মত রাখো বেটি, কাল সকালের সূর্য তোমার জীবন পাল্টে দেবে। তার চোখ রাহুলের দিকে পড়ল। তার মুখ থেকে অহংকার উধাও হয়ে গেল। চোখে শুধু শূন্যতা। বিশ্বনাথ শর্মার চোখে রাগ ছিল না, ছিল আক্ষেপ। চলতে চলতে তিনি শেষবার বললেন, সাফল্যের শিখরে পৌঁছানো সহজ, কঠিন হলো সেখানে টিকে থাকা। মনে রেখো বেটা, শিখরে শুধু মানুষের চরিত্র টেকে, অহংকার নয়। এই বলে তিনি গুপ্তা আর চৌধুরীর সঙ্গে বাইরে চলে গেলেন। ক্যাফেতে যেন জাদু ভেঙে গেল। রাহুলের বন্ধুরা ধীরে ধীরে সরে পড়তে লাগল। কেউ ফোনে কথা বলার বাহানা করল, কেউ চোখ চুরিয়ে বেরিয়ে গেল। ম্যানেজার, যে তাকে সবচেয়ে বড় ভিআইপি মনে করছিল, এখন তার টেবিলের দিকে তাকাতেও চাইল না। রাহুল একা রয়ে গেল, তার ভাঙা সাম্রাজ্যের পরাজিত বাদশা। সেই রাতে শহরে আগুনের মতো খবর ছড়িয়ে গেল, কিংমেকার বিশ্বনাথ সবার সামনে রাহুলকে খারিজ করে দিয়েছেন। সকাল হতেই রাহুলের বিনিয়োগকারী হাত তুলে নিল। কো-ফাউন্ডার পদত্যাগ করল। ফোন অনবরত বাজতে লাগল, কিন্তু এবার কেউ ফান্ডিং দিতে নয়, টাকা ফেরত চাইতে কল করছিল। 50 কোটির ভ্যালুয়েশন 24 ঘন্টায় ধুলোয় মিশে গেল। এদিকে সকালে মিতা দেওয়া ঠিকানায় পৌঁছে অবাক হয়ে গেল। না কোনো বড় বিল্ডিং, না কাঁচের দেয়াল, একটা শান্ত বাংলো, যার বাইরে পিতলের পট্টিতে লেখা নির্মল। কিছুক্ষণ পর বিশ্বনাথ শর্মা সেখানে এলেন। মিতাকে দেখে বললেন, ভেতরে এসো বেটি, তোমারই অপেক্ষায় ছিলাম। তিনি তাকে টেবিলে বসালেন। 2 ঘন্টা ধরে কথা হলো। তারপর তিনি সেক্রেটারিকে ডেকে নির্দেশ দিলেন। 8 ঘন্টার মধ্যে শহরের বড় ফাইন্যান্স আর মার্কেটিং বিশেষজ্ঞরা সেই ঘরে হাজির। মিতা যে কাল পর্যন্ত কাপ তুলছিল, আজ ব্যবসার পরিকল্পনা তৈরি করছিল। 6 মাস পর শহরের এক শান্ত রাস্তায় একটা ছোট সুন্দর হোটেল খুলল, নাম মায়ের আঙিনা। এই হোটেল শীঘ্রই বিখ্যাত হয়ে গেল। স্বাদের জন্য তো ছিলই, কিন্তু সবচেয়ে বেশি আপনত্বের জন্য। মিতা এমন লোকদের কাজে নিল যাদের সত্যিই প্রয়োজন ছিল। তার একটা নিয়ম ছিল, রাতে বাকি খাবার অনাথ আশ্রমে যাবে। এক সন্ধ্যায় যখন মিতা গ্রাহকদের সঙ্গে হেসে কথা বলছিল, দরজায় একটা গাড়ি থামল। বিশ্বনাথ শর্মা ভেতরে এলেন, হাতে লাঠির ভর, কিন্তু মুখে সেই হাসি। মিতা এগিয়ে গিয়ে তার পা ছুঁল। বেটি, তিনি বললেন, এবার তুমি নিজে অন্যদের সুযোগ দেবে, এটাই আসল সাফল্য। মিতার চোখ ভিজে গেল। সে বুঝল, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, কারো বিশ্বাস। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও রুমাইশা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।